সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা, স্বাগতম। আশা করি তোমরা যে যেখানে আছো সকলে সুস্থ আছো, ভালো আছো। আমি সুকান্ত মিস্ত্রি, সহকারী শিক্ষক, ভৌত বিজ্ঞান, নালদা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, ফকিরহাট, বাগেরহাট। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায় থেকে অংশবিশেষ সম্পর্কে আলোচনা করব। তো প্রথমত আমরা একটি ভিডিও দেখব। অরবিটালস। তো আমরা ইতিপূর্বে জানি অরবিটাল এবং অরবিট কি, তারপরও আরেকবার বলি। ইলেকট্রন যে উপশক্তি স্তরে পরিভ্রমণ করে তাকে অরবিটাল বলে। তো আমরা জানি এসপিডি এফ ইত্যাদি অরবিটাল আছে। তো তাদের সর্বশেষ শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন আছে, কিভাবে আছে সে সম্পর্কে এখানে একটা স্বচ্ছ ধারণা দেওয়া আছে। যেমন পি শক্তি স্তরে বলা হচ্ছে 6টি ইলেকট্রন, যা ইলেকট্রন জোড়ায় জোড়ায় অবস্থান করে, এবং পি এক্স, পি ওয়াই, পি জেড, ডি এক্স জেড, এক্স ওয়াই, ওয়াই জেড, ডি এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এর মাধ্যমে বোঝানো হচ্ছে কি, যে এই ইলেকট্রনগুলো এখানে পি এক্সে দুটি আছে, পি ওয়াইয়ে দুটি আছে, পি জেডে দুটি, ডি এক্স জেডে দুটি, ডি এক্স ওয়াইয়ে দুটি। এভাবে দেখলে দেখা যায় পি শক্তি স্তরে 6টি, ডিতে 5 দুগুণে 10টি। তো আমরা ভিডিওটা দেখলাম, এবার খেয়াল করব। তাহলে আমাদের দেখো, আমরা পরবর্তী যে অংশ বিষয়ে দেখতে পাচ্ছি, যে বলা হচ্ছে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন কোন শক্তি স্তরে কতগুলো অবস্থান করতে পারে, এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তো আমরা এখানে দেখতে পাচ্ছি রেডিয়ামের ক্ষেত্রে, যেটা 88 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল, যার ভর সংখ্যা 226, এখানে দেখতে পাচ্ছি যে কতগুলো ইলেকট্রন আছে। প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 18। এভাবে পর্যায়ক্রমে ইলেকট্রনগুলো বিন্যস্ত আছে। তাহলে পরমাণুর ইলেকট্রন সমূহ তাদের নিজ নিজ শক্তি স্তরে অবস্থান করে। এটি নিউক্লিয়াসের সবচেয়ে কাছের শক্তি স্তর, অর্থাৎ এন। আমরা বাম সাইডে যে ছবিটা দেখতে পাচ্ছি, মাউসের সাহায্যে দেখানো সম্ভব হচ্ছে, এই যে পয়েন্টটা দেখাচ্ছি মাউসের সাহায্যে, সেটি হলো নিউক্লিয়াসের সবচেয়ে কাছের শক্তি স্তর। তো এখানে n = 1, অর্থাৎ কে সেল মানে প্রথম শক্তি স্তর। প্রথম শক্তি স্তরকে কে দ্বারা প্রকাশ করা হয়। এর পরবর্তী অংশে আমরা দেখব, এখানে দেখা যাচ্ছে শক্তি স্তর কয়টি, 2টি। প্রথম তো দ্বিতীয় শক্তি স্তর, অর্থাৎ n = 2 বা এল শক্তি স্তর, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয় এরূপ। তৃতীয় শক্তি স্তরকে এম, চতুর্থ শক্তি স্তরকে এন, কে, এল, এম, এন, ও, পি, এভাবে পরপর শক্তি স্তরগুলোকে প্রকাশ করা হয়। তো প্রতিটি প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। অর্থাৎ কেমন, আমরা যে প্রথম শক্তি স্তরের কথা বলেছিলাম, কে প্রথম শক্তি স্তর, তাহলে কে শক্তি স্তরে কয়টি ইলেকট্রন ধারণ করতে পারে। তো আমরা কে শক্তি স্তর অর্থাৎ n = 1, যদি আমরা 2n² সমীকরণে n = 1 বসায়, 1 হোল স্কয়ার করলে 1 সাথে 2 গুণ করলে 2, অর্থাৎ 2 × 2, অর্থাৎ প্রথম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি। n = 2 হলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। দ্বিতীয় শক্তি স্তর অর্থাৎ এল শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টি, যেটা আমরা এখনই নিচে দেখতে পাবে যে অংশটি, যে কে সেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা
কে সেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, এল সেলে অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টি, এম সেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টি, এন সেলে 32টি। এরূপ অর্থাৎ এরূপ যত শক্তি স্তর বৃদ্ধি পেতে থাকবে তত তার শক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতাও বৃদ্ধি পেতে থাকবে। তাই বলা হচ্ছে কি যে ইলেকট্রন বিন্যাসের সময় নিম্ন শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ হলে পরবর্তী শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে। অর্থাৎ আমরা জানি কি ইলেকট্রন ঊর্ধ্বক্রম অনুসারে অবস্থান করে, অর্থাৎ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন বা প্রবেশ করে। হাইড্রোজেন থেকে আর্গন এই নিয়মে চলে। তো আমরা একটা কাজ দিতে পারি, যেহেতু একক কাজ এই মুহূর্তে আমরা ক্লাসে পাঠদানের মাধ্যমে সেটা সম্পন্ন করতে পারছি না, তাই আমরা এটা বাড়িতে করব যে 1 থেকে 18 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল সমেত চিত্রসহ ইলেকট্রন বিন্যাস করো। চিত্রসহ ইলেকট্রন বিন্যাস করতে হবে। আচ্ছা, আমরা এখন যে অংশটা দেখতে যাচ্ছি একটু খেয়াল করব। 19 অথবা তার আমরা এর পূর্বে বলে আসছিলাম যে 18 নম্বর অর্থাৎ হাইড্রোজেন থেকে আর্গন, এই 18 নম্বর মৌল বিশিষ্ট ইলেকট্রন ওভাবে পর্যায়ক্রমে আবর্তিত হবে, কিন্তু 19 অথবা তার অধিক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সময় তৃতীয় শক্তি স্তর পূর্ণ না হয়ে শক্তি স্তর চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করতে পারে। এবং কেন পারে তা আমরা একটা বিশেষ নীতি আবহাওয়া নীতির সাহায্যে দেখাবো একটু বাদেই। তো আমরা দেখি, এখানে বলা হচ্ছে প্রতিটি শক্তি স্তরে আবার কতগুলো উপস্তর থাকে। অর্থাৎ আমরা ইলেকট্রনগুলোকে যদি শক্তি স্তর বিবেচনা করি তো শক্তি স্তর বা একে বলা হয় অরবিট, শক্তি স্তরকে বলা হয় অরবিট, আর উপশক্তি স্তরকে বলা হয় অরবিটাল। তাহলে আমাদের বেশিরভাগ আলোচনা অরবিটাল সম্পর্কে, অর্থাৎ উপস্তরে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ব্যাখ্যা দেওয়া এগুলো সম্ভব। তো আমরা নিচে কয়েকটি অরবিটাল উপশক্তি স্তর দেখলাম। এবার খেয়াল করব অরবিটাল, এখানে দেখানো হচ্ছে অনএস অরবিটাল। অনএস অরবিটাল প্রথম শক্তি স্তর, 2s অরবিটাল, এরপরে 2p, তারপরে 3s, এবং সেইগুলো চিনে একটা দাগের মাধ্যমে দেখানো হচ্ছে যে অনএস অরবিটালটা একদম নিউক্লিয়াসকে যে বৃত্তটা কেন্দ্রীভূত করে রাখছে ওটা হচ্ছে অনএস অরবিটাল, ওর পরের বৃত্তটা 2s অরবিটাল, তারপরে 2p অরবিটালটাকে মার্কিং করা আছে এবং সর্বশেষ 3s অরবিটালটাকে দেখানো হলো। অরবিটালগুলো এভাবে আমরা যে যেভাবে বলগুলো দৌড়াচ্ছে ঠিক এইভাবে অরবিটাল সময়ে ইলেকট্রন পরিবহন করে। ইলেকট্রন সময় অরবিটাল বা উপশক্তি স্তরে পরিবহন করে। অর্থাৎ প্রতিটি প্রধান শক্তি স্তর এক বা একাধিক উপশক্তি স্তর নিয়ে গঠিত। এই উপস্তরগুলোকে বা উপশক্তি স্তরগুলোকে SPDFGHI ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়। তাহলে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19 এবং ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, এদের ইলেকট্রন বিন্যাস কীরূপ হবে? আমাদের বলা ছিল যে 19-এর বেশি হলে সেক্ষেত্রে 2, 8, 8, তারপরে আমাদের চলে যাচ্ছে চতুর্থ শক্তি স্তরে। কিন্তু আমরা ইতিপূর্বে যে অংশ বিশেষ দেখেছিলাম সেখানে বলা ছিল যে প্রথম শক্তি 2n স্কোয়ারকে যদি ফলো করি তাহলে বলা ছিল যে 2, 8, 18, 32 এরূপ শক্তি স্তরে ইলেকট্রনগুলো অবস্থান করবে। কিন্তু এখানে ব্যতিক্রম কেন, তার কারণটা আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত বলবো। তবে এখন একটা ধারণা নিতে পারি, সেটি কি যে এখানে অরবিটালগুলোর
এস এখানে বলা হচ্ছে কি SPDFGHI অরবিটাল আছে। তো অরবিটালের ক্ষেত্রে তার যে শক্তিমাত্রা সেটাকে বিবেচনা করা হয়। তো সেটা বিবেচনা করতে গেলে আবার আমার এখানে কোয়ান্টাম সংখ্যা আসতে পারে, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো এই দুটোর ব্যাখ্যা আসতে পারে। তো আমরা আপাতত জেনে রাখবো যে পটাশিয়ামের শেষ ইলেকট্রনটি 3D-তে না যে 4s অরবিটালে যায়। তো তদ্রূপ ক্যালসিয়ামের ক্ষেত্র, অর্থাৎ এখানে আমরা 3D আর 4s এই দুটি অরবিটালের ক্ষেত্রে বিবেচনা করি, তাহলে এখানে উচ্চ শক্তি স্তর যেটা সেটি হবে 3D এবং নিম্ন শক্তি স্তর 4s, এবং সেটি আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা ও সহকারী কোয়ান্টাম সংখ্যার সমষ্টির মাধ্যমে নির্ণয় করতে পারবো। তো আমাদের আজকের যে অংশটা এখানে এত ব্যাপকতা বা আলোচনা করছি না, আমরা পরবর্তী ক্লাসে সম্পর্কে আলোচনা করব। তবে জেনে রাখবো যে 3D অরবিটাল থেকে 4s অরবিটালের শক্তি কম, তাই আমরা জানি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে। এজন্য আমাদের পটাশিয়াম বা ক্যালসিয়ামের শেষ ইলেকট্রন একটি বা দুটি তৃতীয় শক্তি স্তরে না যে চতুর্থ শক্তি স্তরে গমন করেছে, যেটা আমরা এই ছকের সাহায্যে স্পষ্ট দেখতে পাচ্ছি। তো দেখো আমাদের এখানে ডায়াগ্রাম দুটো দেওয়া হলো যে 19, অর্থাৎ পটাশিয়াম এবং ক্যালসিয়ামের এই দুটি ডায়াগ্রাম দেখানো হলো। এবং আমরা যদি খেয়াল করি পটাশিয়ামেরটা, দেখো এখানে প্রথম শক্তি স্তরে দুটি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 8টি এবং চতুর্থ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে। যদি আমরা ক্যালসিয়ামেরটা খেয়াল করি তাহলে দেখতে পাবো এখানে যে 2, 8, 8 এবং 2, সর্বশেষ যে দুটি সে দুটিকে আমরা মাউসের মাধ্যমে নির্দেশ করছি, এই একটি আর একটি এই। তো এই ডায়াগ্রামটা আমরা নিশ্চয়ই বুঝলাম। তাহলে এটা কি শখটা ছিল পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের। তো এখানে আরও দেখানো হলো যে এখানে দলগত কাজ ছিল যেহেতু, কিন্তু তোমরা বাড়িতেই করবে। এখানে দেখা যাচ্ছে পটাশিয়াম 2, 8, 8, 1। পরেরটার ক্ষেত্রে শক্তি স্তর দেখানো হচ্ছে যে KLM। তো ইলেকট্রনগুলো পূর্ণ আছে কী অবস্থায়? 2, 8, 18, 2, 8, 18 পূর্ণ অবস্থায় দেখানো হচ্ছে। এরপরে অংশটা আছে যে দুটি ইলেকট্রন 8টি এবং 2টি, অর্থাৎ ক্যালসিয়ামের। তো আমার ছিল কি পটাশিয়াম ক্যালসিয়াম, এবং মাঝের যেটি ছিল কত 8 আর 2 10, 8 আর 2 10 আর 18, 28 নম্বর মৌল। 28 নম্বর মৌলটি এখানে দেখানো হচ্ছে। তো আমাদের এখানে বলা হচ্ছে কি যে 2n² সূত্র অনুযায়ী পটাশিয়ামের এম সেলের 9টি এবং ক্যালসিয়ামের 10টি ইলেকট্রন থাকার কথা থাকলেও তা নেই কেন? তা আমরা বিস্তারিত এই অংশটি জানবো। আমাদের যদি সহায়তার প্রয়োজন হয় আমরা পরবর্তী অংশটি খেয়াল করব এবং এই প্রশ্নটির উত্তর আমরা স্পষ্ট দিতে পারবো। খেয়াল করবো। এবার বলা আছে কি কে বা প্রথম সেলের উপস্থার সংখ্যাটি যাকে 1s বলা হয়, 1 দ্বারা কক্ষপথে প্রধান শক্তি স্তর বোঝানো হয়। এল বা দ্বিতীয় সেলের উপস্থার সংখ্যা 2টি, 2s 2p। তৃতীয় সেলে উপস্থার সংখ্যা 3টি, 3s 3p 3d। চতুর্থ 4s 4p 4d 4f। অরবিটাল সময় শক্তির ক্রম নিম্নরূপ। আমরা এখানে দেখতে পারি
যে অরবিটাল সহ শক্তির ক্রম কেমন, 1s 2s 2p, এভাবে কি ঊর্ধ্বক্রম অনুসারে তাদের শক্তি স্তর দেখানো হচ্ছে। ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড় শক্তি স্তর দেখানো হচ্ছে। তো আমরা আমি বলছিলাম যে আবহাওয়া নীতির কথা বলছিলাম, এবং আবহাওয়া নীতির সাহায্যে আমরা স্পষ্ট দেখিয়েছি যে পটাশিয়ামের কথা বলছিলাম কিছুক্ষণ আগে, যে তার সর্বশেষ ইলেকট্রনটি 3Dতে না যে 4s গেছে, এবং কেন গেছে তা আবহাওয়া এই নীতির সাহায্যে সেটি আরও স্পষ্ট হয়েছে। আমরা তীরচিহ্ন থেকে খেয়াল করব, প্রথম ইলেকট্রন যাবে 2s অরবিটালে, 2s অরবিটালে দুটি পূর্ণ হওয়ার পরে যাবে 2s, 1sের পরে দুটি ইলেকট্রন পূর্ণ হওয়ার পরে যাবে 2s অরবিটালে, 2s অরবিটালে পূর্ণ হওয়ার পরে যাবে 2p অরবিটালে 6টি, তারপরে 3s, 3sের পরে যাবে 3p 4s, এরপরে দেখো 3p 4s, এরপরে 3d, অর্থাৎ 4sের পরে 3d শক্তি স্তর, উপশক্তি স্তর, এরপরে 4d 5s, 4a 5d 6p 7s, 4d 6d 7p, এভাবে ইলেকট্রনগুলো পরপর পর্যায়ক্রমে অবস্থান করবে। তো নিশ্চয়ই আমরা এবার বুঝতে পারছি যে আমাদের যে একটা প্রশ্ন ছিল, যে এই পটাশিয়ামের শেষ ইলেকট্রনটি 3s অরবিটালে না যে 3d অরবিটালে না যে 4s অরবিটালে যায় কেন। তো আমাদের সর্বশেষ যে কাজটি থাকবে সেটি হচ্ছে প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণের সূত্রটি উল্লেখ করো। এই সূত্র অনুযায়ী m শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে তা ব্যাখ্যা করতে হবে। প্রধান শক্তি আমাদের মূল্যায়নের ক্ষেত্রে আমরা বিবেচনা করতে পারি কি, কিছু ছোট ছোট প্রশ্ন রাখতে পারি যে প্রধান শক্তিগুলো কি কি, ইলেকট্রন কখন পরবর্তী শক্তি স্তরে প্রবেশ করে। তো এ বিষয়ে আরেকটু ধারণা তোমাদের দেওয়া উচিত, সেটি হলো ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে তখন ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করলে, আবার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গমন করলে কি হবে, যে এটি শক্তি শোষিত করবে যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, আবার যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে তখন শক্তি বিকিরণ করবে। ইলেকট্রন সাধারণ ধর্ম কি, কখন ইলেকট্রন বিন্যাস অধিকতর সুস্থিতি অর্জন করে, n বা চতুর্থ সেলের উপস্তর কয়টি ও কি কি। তো সর্বশেষ আমাদের বাড়ির কাজে আমরা দেখব, বলা হচ্ছে কি, আমরা একটা ছবি দেওয়া আছে এবং সেখানে উল্লেখ করা আছে যে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর এবং তৃতীয় শক্তি স্তর দেওয়া আছে, যেখানে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে একটি, এবং আমরা যদি ইলেকট্রন সর্বমোট যোগ করি তাহলে দেখা যায় 8 আর 2 10 আর 11, 11 নম্বর মৌলের ক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে কি, যে একটি মৌলে ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মে করা যায় না, তোমার মতামত দাও। একটি মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মে করা যায় না, তোমার মতামতের সাপেক্ষে যুক্তি দাও। তো এবারে আমরা বর্তমানে করোনা মহামারীকালীন নামক দুর্যোগে সময় অবস্থান করছি, এবং আমরা প্রত্যেকে অবস্থান থেকে যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছি, আর সাথে সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখছি, এবং বেশি বেশি করে আমরা হাত মুখ পরিষ্কার রাখার চেষ্টা করছি। এ বাদেও আমাদের এডিস মশা, যেটা ডেঙ্গু জ্বর, যার ফলে ডেঙ্গু জ্বরটা দেখা দিতে পারে, এবং এটাও কিন্তু বেশ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে, বিশেষত শহরভিত্তিক এলাকাগুলোতে জন্য মাত্রা বেশি ছড়িয়ে পড়ছে। তো এবারেও আমাদের আশেপাশে আমাদের যেখানে অপরিচ্ছন্ন আছে সেখানে পরিষ্কার রাখবো, পরিচ্ছন্ন রাখবো, নিজের আঙিনাকে এবং নিজের পরিবেশকে আমরা ভালো রাখবো, তাহলে অবশ্যই এই অ্যাডিস মশার
ডেঙ্গু জ্বর থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো, পাশাপাশি প্রতিবেশীদেরকেও রক্ষা করতে পারবো। তো আর সকলকে আমি আবারও আমার ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ জানাবো। সাথে সাথে বলবো, সাথে সাথে প্রত্যাশা করব সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা। ধন্যবাদ সকলকে।